দেখুন, বিজেপির দেশপ্রেমের সাদা চাদরে তাদেরই রাজ্যসভার মনোনীত একজন সাংসদ কালো দাগ লেপটে দিলেন। এবং এমন একটি বিষয়ে সেই অনন্ত মহারাজ, স্বঘোষিত উত্তরবঙ্গের মহারাজ নগেন্দ্র রায় যার নাম, তিনি এমন একটি বিষয়ে মন্তব্য করেছেন এবং নিজের স্ট্যান্ডে এখনো পর্যন্ত তিনি একেবারেই সেই জায়গা থেকে সরে আসেননি। এবং মাথায় রাখতে হবে যে তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ এবং ভারতের সব থেকে গর্বের, যিনি দেশপ্রেমিক হয়ে আমাদের সবার মনের মণিকোঠায় ঠাঁই হয়ে রয়ে গিয়েছেন। সে ছোট থেকে কলেজ এবং বার্ধক্যেও যারা পৌঁছে গেছেন, তারাও নেতাজিকে মানে ভারতের এক অন্যতম একটা স্বাধীনতা সংগ্রামী বলে মনে করেন। অনেকে এনাকেই জাতির পিতা বলে আইডিয়ালি মনে করেন। তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিজেপির একজন রাজ্যসভার সাংসদ, এটা এত সহজে বিজেপির সাদা কাপড় থেকে কালো দাগ তুলবে না যদি না বিজেপি কঠিনতম শাস্তি নেয় এর বিরুদ্ধে। এই স্বঘোষিত রাজা টাজা থেকে নিজেদের দল এবং দেশের প্রেম অনেক ঊর্ধ্বে। আজকে আমি শোনাবো, আপনাদের জানানোর চেষ্টা করব যে হঠাৎ করেই কেন এই ব্যক্তিটি, উত্তরবঙ্গের স্বঘোষিত মহারাজ অনন্ত মহারাজ, তিনি কেন হঠাৎ করে এই ধরনের বক্তব্য বললেন। নেতাজিকে অপমানকর কথা বলার জন্য তিনি এই 15ই আগস্টের কয়েকদিন আগেই তিনি কেন বেছে নিলেন, আজকে জানাবো আপনাদের সামনে। কারণ শুনলে চমকে যাবেন, এ কথা বলতে পারি। শুনুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্ভবত 2026 সালেরই ওই ফেব্রুয়ারি মাস নাগাদ এই অনন্ত মহারাজকে, যিনি বিজেপির সাংসদ ছিলেন, তাকে বঙ্গভূষণে ভূষিত করেছিলেন। ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সৌজন্যের রাজনীতি যেখানে কেউ কল্পনা করেন না, সেখানে হঠাৎ করেই বিজেপির একজন সাংসদকে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণে ভূষিত করে দিলেন। শুধু তাই নয়, অতীতেও যখন তীব্র রাজনৈতিক বিবাদ চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সটান পৌঁছে গিয়েছিলেন উত্তরবঙ্গে তার বাসভবনে দেখা করতে গিয়ে। এহেন নক্ষত্র, আমাদের সমাজের নক্ষত্র অনন্ত মহারাজ, তাকে এই যে আমাদের দেশের সর্বাধিনায়ক বলে আমরা যাকে মনে করি, সেই নেতাজি সম্পর্কে যে কুৎসিত মন্তব্য তিনি করেছেন, শোনাবো আপনাদের সামনে। যে কুৎসিত তিনি মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জন্য তার বঙ্গবিভূষণটা অন্তত মানে প্রাথমিকভাবে ওই শাস্তিটুকু খুব মানে দ্বার্থহীনভাবে শুভেন্দু অধিকারী সরকার করতে পেরেছেন। আমি আগে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নেতাজির অপমান বলে কার্যত এনার নামটা নিতে পারছিলেন না, কারণ একেই তো বঙ্গবিভূষণ দিয়েছিলেন। কিন্তু নাম না নিয়েও রাস্তায় নেমে প্রোটেস্ট করে বলছিলেন যে বিজেপির লোকজন নেতাজিকে অপমান করছেন বলে রাস্তায় নেমে গিয়েছিলেন। কিন্তু আমি মনে করিয়ে দেব যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই ওই বঙ্গবিভূষণটা তার হাতে তুলে দিয়েছিলেন, যেখানে কোনো সৌজন্যতা অন্য কোনো রাজনৈতিক নেতাদের কাছে দিতেন না। সেখানে এনাকে খুব পছন্দ হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, নির্মল ঘোষ টোষ এরকম মানে মানে খুব নক্ষত্রখচিত লোক মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারেন। তার কাছে একটা জাদু কাঠি রয়েছে, সমাজের থেকে একেবারে বিভিন্ন নক্ষত্র তিনি তুলে আনতে পেরেছিলেন। আমি সেই অংশটা দেখাবো, সেই যখন তিনি পুরস্কার দিয়েছিলেন। সদর্থক ভূমিকার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। অনন্ত মহারাজের হাতে স্মারক ও চেক তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুভেন্দু অধিকারীর সরকার বলে দিয়েছেন যে এবার থেকে তিনি এই বঙ্গবিভূষণের জন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না, এবং এটা তিনি দাবিও করতে পারবেন না যে এটা তিনি পেয়েছিলেন বা এটা তার কাছে ছিল। এবং মানে কার্যত তার কাছ থেকে একেবারে খুব যুক্তভাবে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন কি কারণের জন্য তার কাছ থেকে এটা কেড়ে নেওয়া হলো, তার দুটি, একটা হচ্ছে ওই হাতির দাঁতের মতো একটা ওপরের রিজন রয়েছে, একটা ভেতরের রিজন রয়েছে। আমি দুটোই আপনাদের সামনে বর্ণনা করব, যদি আমাকে সুযোগ দেন আপনারা শোনার। প্রথম কারণ যেটা আপনাদের অ্যাপারেন্টলি লাগবে, যেটা সবাই নিয়ে আলোচনা করছে টিভিতে, কিন্তু সেইটা আসল কারণ নয়। আমি আসল কারণটা একটু পরে বলবো।
যেটা সবাই আলোচনা করছে, তিনি নেতাজিকে অপমান করেছেন, এবং ঠিকই তিনি নেতাজিকে অপমান করেছেন। তিনি কি বলেছেন আপনাদের মনে রয়েছে? যে কমিউনিস্টরা একসময় নেতাজিকে তোজোর কুকুর বলেছিলেন। বুঝতে পেরেছেন? আমাদের দেশের সর্বাধিনায়ক, কমিউনিস্টরা এদেরই তো কুকুর টুকুর বলবে, এটাই তো স্বাভাবিক। কেন বলেছিলেন জানেন? না, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন দেখলেন ভারতের মধ্যে ওই গান্ধীগিরি করে ভারতকে আর স্বাধীন করা সম্ভব নয় গান্ধী পন্থাতে, তখন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন, এবং তারপরে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠনের উদ্দেশ্যে তিনি জাপানে চলে গিয়েছিলেন, এবং ইংরেজ সৈন্যবাহিনী এবং আরো অন্যান্য ভারতীয় সৈন্যবাহিনী সব মিলিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। আলটিমেটলি সেই প্ল্যান সবকিছু করেছিলেন জাপানে বসে, এবং যে গান্ধীজিকে এটা করতে সব থেকে বেশি সাহায্য করেছিলেন তিনি হচ্ছেন জাপানের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিদেকি তোজো। সেই হিদেকি তোজো মানে এইরকম ভাবে নেতাজিকে সাহায্য করেছিলেন, যার নেতৃত্বে একটা এইরকম একটা ইংরেজদের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য অন্তত একটা সামরিক বাহিনী গড়ে উঠেছিল। কারণ নেতাজি মনে করতেন যে এদেরকে কথার খেলাপে ওই গান্ধীগিরি করে তাড়ানো যাবে না। এবং যখন এই মারাত্মক একটা সৈন্যবাহিনী তৈরি হয়ে উঠলো, তখন আমাদের কমিউনিস্টরা খুব স্বাভাবিকভাবে এখন উমর খালিদকে যাদের পেট্রিয়ট বলে মনে হয়, আর শ্যামাপ্রসাদকে যাদের মনে করে যে এরা হচ্ছে দেশের কলঙ্ক, তাদের তো স্বাভাবিক নেতাজিকেও দেশের কুকুর বলবেন, এটাই তো স্বাভাবিক। তো এই নেতাজি যখন ফিরেছিলেন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোর সাহায্য নিয়ে, তখন তাকে তোজোর কুকুর বলা হতো। কেন? মানে তিনি নাকি জাপানের প্রধানমন্ত্রীর টুল হয়ে গেছিলেন, টুল কিট হয়ে গেছিলেন। তো সেইরকমই ধাঁচে এই আপনার অনন্ত মহারাজ তিনিও বলে বসলেন যে নেতাজি কি করেছেন আপনারা কিছু জানেন? নেতাজি কিচ্ছু করেননি, নেতাজি তো জার্মানিতে চলে গেছিলেন। আসলে জাপান বলতে কি জার্মানি, হিস্ট্রি তো জানতেন না। জার্মানি গেছেন, কিন্তু জাপান থেকে এই প্ল্যানটা করেছিলেন। তিনি মানে বলছেন যে আজাদ হিন্দ ফৌজ নেতাজি কিছু করেনি, ও সমস্ত জার্মান টার্মানারিয়ে নেতাজি কিছু করেনি। নেতাজি ওগুলোকে বরঞ্চ বিভ্রান্ত করেছে। নেতাজি আরো যে ভাষা বলেছে আমার মুখ দিয়ে বেরোনো সম্ভব নয়, আমি আপনাদের শুনিয়েই দিই তিনি এক্স্যাক্টলি কি বলেছেন, শুনুন। যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, এই আজাদ হিন্দ ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, বুঝলেন? কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদ হিন্দ ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কেনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদ হিন্দ ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছতে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ ভগবান, বুঝছেন? এখন তাই নেতাদের মাথা কিছু আছে? শুনলেন, এই ছিল তার ভাষা আমাদের দেশনায়ক সম্পর্কে। আর কয়েকদিন মানে কালকেই হচ্ছে 15ই আগস্ট, দেশ স্বাধীন, তার কয়েকদিন আগে এই সমস্ত তিনি মন্তব্য বলছেন। এবং এই মন্তব্য বলার পর আমি জানি না কমিউনিস্টরা হয়তো খুশি হতে পারেন, কারণ ওই দুয়ে মিল করবেন। তারাও ওই আজাদ হিন্দ বাহিনী নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তোজোর কুকুর বলেছিলেন, তো তারাও জানি না এটাতে খুশি হবেন কিনা। কিন্তু প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী প্রাথমিকভাবে অন্তত এনার ওই বঙ্গবিভূষণ কেড়েছেন, কিন্তু এটাতেও কিন্তু বিজেপির ওই সাদা চাদরে তাদের দাগটা উঠবে না। তার কারণ তিনি এখনো রাজ্যসভার সাংসদ, এনাকে অবিলম্বে তাড়াতে হবে, সাংসদ পদ থেকে তাড়াতে হবে। ইনি ডেফিনেটলি রাজবংশীদের একটা বড় মানে ভোটের ফ্যাক্টর, রাজনীতিতে এর একটা বড় মানে কি বলবো, তিনি যা বলবেন আর কি ওই রাজবংশী একটা বড় অংশ সেই দিকে যাবে। সেই কারণে এই যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে জয়েন করে ফেলে, সেই কারণেই বিজেপি ওই সিদ্ধান্তটা নিতে পারছে না, একটু সময় নিচ্ছে। নিলেও নিতে পারে, হয়তো নিয়েও নিতে পারে। কিন্তু এখানে আমি আপনাদের সামনে বলবো যে হঠাৎ করে কেন বললেন জানেন, যেটা কেউ বলছে না। এই ভদ্রলোকের স্বপ্ন ছিল যে তিনি নাকি বিজেপির ক্ষমতায় পরিবর্তন হয়ে গেলে তাকে কিছু একটা মুখ্যমন্ত্রী করছে, কিছু একটা করা হবে। মানে
ক্ষমতায় যখন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন তীব্র লড়াই হচ্ছে, বিরোধী দলনেতার ভূমিকা যখন পালন করছেন শুভেন্দু অধিকারী, তখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্টেজে দেখা গেছে, ওই বললাম এই মঞ্চে দেখা গেছে, বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। সেই ব্যক্তি আশা করেছিলেন যে ক্ষমতার পরিবর্তন হয়ে যাওয়ার পর তাকে মুখ্যমন্ত্রী গোছের কিছু একটা করা হবে, এবং এটা নাকি তাকে প্রধানমন্ত্রী বলে গেছিলেন 2024 সালে। 2024 সালে উত্তরবঙ্গের কোন একটি সফরে নাকি প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন, মহারাজ অত রাগ করবেন না, আমরা ক্ষমতায় আসলে আপনার জন্য আপনি বাংলা চালাবেন। শুনুন, এটাই হচ্ছে তার প্রধান কারণ। যে প্রধান কারণটা আরো একটু স্পষ্টভাবে বুঝতে পারবেন আর একটা বাইট শোনালে, কিন্তু আগে এইটা শুনুন। যে প্রধানমন্ত্রী তাকে নাকি বলেছিলেন তিনিই বাংলা চালাবেন। যে লোকটা দেশের মানে ইতিহাস জানেন না, সেই লোকটা নিজে ভাবেন যে তিনি নাকি বাংলা চালাবেন। আমি আপনাদের সামনে শোনাবো তিনি কি বলেছিলেন। আপনাকে নাকি প্রধানমন্ত্রী বলেছিল এই রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা, কেন ওই প্রস্তাব গ্রহণ করেননি, কি বলবেন? আরে ভাই, আমি এই কথা বলিনি, তোমরা তো উল্টা কথা বলছো, যেটা হয় সেটা মানে বলো। আমি বলছি 2024 সনে, হ্যাঁ 24 সনে ভারতের প্রধানমন্ত্রী ওই রাসমালা মাঠে আসছিল, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। সেখানে আমাকে মিটিংয়ের পরে প্রধানমন্ত্রী রেস্ট রুমে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে আমাকে বলেছে, মহারাজ हाँ नाराज मत हो, हाँ आप ही চালাওগে বাঙাল। বলো বুঝছেন, আমি বলেছি না প্রধানমন্ত্রী বলেছি? আমি কি মিথ্যা কথা বলি? সেই কথা বলছি। কিন্তু কথা হলো এই, তারপরে যতগুলো লোক আছে আমার বিরুদ্ধে যা প্রোপাগান্ডা করেছে, হ্যাঁ সেটা কল্পনার অতীত। শুনলেন, এটা হচ্ছে তার সুপ্ত বাসনা। তিনি ভেবেছিলেন যে তাকে বোধহয় মুখ্যমন্ত্রীর চেয়ারটা কোনোভাবে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী ওসব কি, তিনি অনেক ওপরের লোক, নেতাজিকে অপমান করতে পারছেন, নেতাজি সম্পর্কে জানেন, তার বোধ বিদ্যা। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি রাজনৈতিক নেতা নেত্রী খোঁজার চেষ্টা করতাম আমরা, আগডুম বাগডুম বলে, তাহলে একটা মিল পাওয়া যাচ্ছে তার সঙ্গে কানেকশনে। কিন্তু যারা এখনো স্পষ্ট হলেন না, আর একটু স্পষ্ট করে বলবো আপনাদের সামনে যে কেন এই কথা তিনি বলেছেন। হ্যাঁ, সে কথা আমি বলছি না, ইনি নিজেই বলেছেন যে বিজেপি ক্ষমতায় আসার পর কুকুরকে পোছে, আমাকে পোছে না। এইটা হচ্ছে তার একেবারেই ভেতরের কথা, এবং এটা ছিল তার রাগ যে বিজেপি কুকুরকে পোছে, তাকে পোছে না। কেন এই ঘটনা হয়েছে, এই ঘটনার জন্য তিনিই দায়ী। তার কারণ ওই বললাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে একটা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষও পর্যন্ত লড়াই করছেন, তখন বিজেপি তাকে রাজ্যসভার সাংসদের পদ পর্যন্ত দিয়ে দিয়েছেন। কত বড় একটা পদ, অপরচুনিটি দিয়েছে, তার তো কোনো বক্তব্য শুনিনি। তিনি বক্তব্য রাখার জন্য কতটা যোগ্য আমি জানি না। তারপরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কন্টিনিউয়াস কানেকশন রেখে গেছে। তার ভাগ্য ভালো যে বিজেপি তাকে বার করে দেয়নি। 2023 সালে সাংসদ পাওয়ার পর 1 বছরের মধ্যে বিজেপি তাকে বার করে দিতে পারতো, কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ ছিল বলে করা যায়নি। আমি আপনাদের শোনাবো, তার দাবি হচ্ছে বিজেপি কুকুরকে পোছে, তাকে পোছে না। এটাই হচ্ছে তার আসল রাগের কারণ। শুনুন। আমাকে দেখুন, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। আর আমি কথা বলি একটা, আমার সঙ্গে অন্যরকম করে অন্য প্রোপাগান্ডা করে। শুনলেন, এটাই ছিল তার আসল রাগের কারণ। ওই তার রাগটাকে বোঝাতে গিয়ে তিনি যেটা করার চেষ্টা করলেন, যে দেশ বিরোধী কথা, বিজেপি বিরোধী কথা মানেই তো দেশ বিরোধী কথা, তাই না? এখন আমাদের দেখবেন রাজনৈতিক যে দলগুলো হয়ে গেছে, এরা মোটামুটি দেখবেন বিজেপি বিরোধিতা করতে করতে ম্যাক্সিমাম সময় দেশ বিরোধিতা করেন। যেমন ওই কমিউনিস্টরা এটা খুব ভালো করে করেন, যে পাকিস্তানে যখন জলটল বন্ধ হয়ে গেল, কমিউনিস্টদের লোকজন কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে, কেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পাকিস্তানের, জবাব চাই, জবাব দাও বলে একেবারে অবিলম্বে বেমালুম রাস্তায় বেরিয়ে গেলেন। এবং এটা ভাবলেন না যে কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন রয়েছে। এটা আমি নির্বাচনের আগেই বলছি, ঘটনাটা ঘটেছিল। তার সত্ত্বেও তারা পাকিস্তানে কেন জল দেওয়া হয়নি বলে কান্নাকাটি করে রাস্তায়
মানে বেরিয়ে গেলেন এটা জানার পরও যে মানুষ দেখছে, মানুষ শুনছে। মানে এরা মোদি বিরোধী হতে হতে মানে অ্যাকচুয়ালি এদের লক্ষ্য ছিল নরেন্দ্র মোদীকে বিরোধিতা করা, কেন পাকিস্তানের জল আটকে দিয়েছে, কিন্তু ওইটা তো আর বলতে পারবে না। সেই জন্য জল তো মানুষের একটা অধিকার, প্রাথমিক অধিকার, সে পাকিস্তানি হোক আর বাংলাদেশি হোক, কেন সেটা বন্ধ করা হবে? পাকিস্তানের মানুষ রাস্তায় বেরিয়েছিল কিনা আমি জানি না, বিশ্বাস করুন এখনো আমি জানি না যে পাকিস্তানের মানুষ রাস্তায় নেমেছিল কিনা এই আন্দোলনে, কিন্তু এটা লেখা থাকবে কমিউনিস্টরা রাস্তায় নেমে গেছিল। পাকিস্তানের জল বন্ধ হলে কমিউনিস্টরা রাস্তায় নামতে পারে, পাকিস্তান মানে তোজোর কুকুর বলতে পারে কমিউনিস্টরা। আর এই মহারাজ ভেবেছেন যে বিজেপি আমাকে মানে কুকুরকে পচছে, আমাকে পচে না, তার কথা, আমার কথা না। কাজেই তিনি ভাবছেন তাহলে আমাকে এবার কিছু বোধহয় একটু ওই মানে ওই ভারত বিরোধী কথা বলতে হবে, তাহলে আর এখন 15ই আগস্টের কাছাকাছি তিনি 8-10 দিনের মধ্যেই কমেন্টটা করেছেন। এই সময় ধরুন সবাই আমরা বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন বা পার্লামেন্ট সব জায়গাতেই এটা মানে দেশ এই নিয়ে আলোচনা চর্চা সব সময় হয়, এটা স্বাভাবিক। তো তিনি বোধহয় ভেবেছেন যে এটাই আইডিয়াল টাইম, এইখানে বিজেপিকে আঘাত করো, এবং এইটা করলেই বাকি রাজনৈতিক দলেরও হয়তো তিনি সমর্থন পেলেও পেতে পারেন। এই হচ্ছে তার মনের বাসনা ছিল যে তিনি শুভেন্দু অধিকারীকে সরিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পদে আসবেন, প্রধানমন্ত্রী তাকে বলে গিয়েছিলেন, এবং সেই কারণে সেই ঔদ্ধত্য থেকে তিনি এই সমস্ত কথাবার্তা বলেছেন। সব থেকে বড় ব্যাপার, আমি দেখছিলাম টিভির যে সমস্ত বাইটগুলোতে তাকে ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি বারবার বলছিলেন এটা আমার কথা নয়, বই পড়ে দেখুন, বই পড়ে দেখুন। আরে মশাই, বইয়ে যদি আপনি খুঁজতে চান না, তাহলে আপনি কোনটা খুঁজতে চান বলুন, যেটা খুঁজতে চাইবেন আমি সেটাই সেই ধরনের বই আপনাকে জোগাড় করে দেবো। এবার মানে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি কোন বই পড়বেন আর কোন বই প্রত্যাখ্যান করবেন, এটা আপনার রুচির পরিচয়। বইয়ের যা মানে ধরুন যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ধরুন রামায়ণ নিয়ে 10টা বই 10 রকম লিখেছে, ঠিক আছে, বাংলাদেশের রামায়ণ নিয়ে ব্যাখ্যা শুনুন, সেখানে আরো ভালো ভালো লেখা পাবেন। তো আপনি কি ওই বইগুলো নিয়ে এসে পড়বেন আর বলবেন যে রামায়ণ নিয়ে এই সমস্ত বলা হচ্ছে, তার মানে রামায়ণ এটা, সেটা কি বলবেন? বই তো 50 রকমের বই হতে পারে, কিন্তু আপনি তো সেটাই বলবেন যেটা আপনি বিশ্বাস করেন। তাহলে আমি ধরে নেব যে বইয়ে যাই লেখা থাকুক না কেন, আপনি বিশ্বাস করেন নেতাজি মানে সম্পর্কে যে বক্তব্যগুলো বললেন আপনি, এটা আপনিই বিশ্বাস করেন বলে আপনি মুখের সামনে বলতে পারলেন। ওই বই আমাকেও আপনি পাঠিয়ে দিন এক কপি, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সব মানুষকে পাঠিয়ে দিন, এইগুলো আমরা পড়বো। হয়তো 2 পাতার বেশি পড়তেও পারবো না যদি আপনার কথা সত্যিই হয়ে থাকে যে আপনি বই থেকে পড়েছেন। আমরা পড়েও না এটাকে বিশ্বাস করব না, আত্মীকরণ করবো না, মানে এটা পড়ার পরও এটা এসে কাউকে বলবো না, বন্ধুদেরও বলবো না, নিজের সন্তানদেরও এটা বলবো না। আপনি এটা পড়েছেন, আপনার ভালো লেগেছে, তার কারণ আপনার ভেতরের মধ্যে এই দেশ বিরোধী নেতাজি বিরোধী বক্তব্যগুলো আপনার মনের মধ্যে রয়েছে, সেই কারণে হয়তো আপনি বলতে পেরেছেন। তো দয়া করে আপনার বক্তব্য যখন বলেছেন স্ট্যান্ড থাকুন। আপনি বই পড়ে জেনেছেন না কি সবাই বই পড়েই জানে, পৃথিবীতে জন্মে তো সবাই সবটা জানে না, কিন্তু কোন বই আপনি পড়বেন, কোন বই সিলেক্ট আপনি করবেন, সেটা আপনার রুচির পরিচয়, আপনার দৃষ্টিভঙ্গির পরিচয়। বলেইছেন যখন তখন স্ট্যান্ড থাকুন, কথা ঘোরান না, নিজের দোষকে বইয়ের ওপর দিয়ে চালিয়ে দেবেন না। আমরা সবাই বই পড়েই শিখি। আমিও তো এখানে ডেস্কে এসে অনেক কথা বলি, তাহলে আমিও তো কোথাও গিয়ে আপনার বক্তব্যে সমর্থন করতে পারতাম। পাকিস্তানে জল বন্ধ হয়ে গেছে বলে আমিও তো আমার ডেস্ক থেকে প্রতিবাদ করতে পারতাম। সেগুলো তো কোথাও বইয়ে পেপারে তো লেখা হয়েছে, সেগুলো তো পেপারে লেখা হয়েছে যে কমিউনিস্টরা পাকিস্তানে জল বন্ধ করেছে বলে মিছিল করেছিল। তো ওই পেপারটা পড়ে তো আমি বলতে পারতাম সবাইকে, আমি বলবো না, তার কারণ আমার পছন্দ সাবজেক্ট নয়। আর যদি বলি তাহলে সমালোচনার ভঙ্গিতে বলবো, এই যেমন বললাম এখন, সেটা আমি সমালোচনার ভঙ্গিতে বলবো। আপনিও যদি বলতে পারতেন যে দেখুন এই বই লেখা আছে, আমি এটা তীব্র বিরোধিতা করছি, আপনি সমালোচনার ভঙ্গিতে বলতে পারতেন না, আপনি অ্যাকসেপ্টেন্সের ভঙ্গিতে বলেছেন। তার মানে আপনার মানসিকতার সঙ্গে ওটা মিল হয়ে যাচ্ছে। দয়া করে বইয়ের দোষ দেবেন না। এবং আমার মনে হয় বিজেপি নেতৃত্বকে ভাবার সময় এসে গেছে, যারা দেশের আমাদের আপনারা প্রত্যেকে দাবি তুলুন, যারা দেশের সর্বাধিনায়ককে যারা এই ভাষায় কথা বলতে পারে তাদের চরমতম শাস্তি হওয়া উচিত, তাদের মানে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। এদের রাজ্যসভার সাংসদ পদ অবিলম্বে তাদেরকে বাতিলের একেবারে এই দেশ থেকে দাবি জানিয়ে যাচ্ছি। কে বিজেপি সাংসদ, কে কোন দলের সাংসদ আমাদের জানার দরকার নেই। দেশ বিরোধী যারা কথা বলছে, নেতাজির বিরুদ্ধে কথা বলা মনেই আমরা বিশ্বাস করি দেশের বিরুদ্ধে কথা বলা। তো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আপনারা যদি সহমত থাকেন তাহলে লিখে জানান আজকের এই পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কালকে 15ই আগস্ট এই সমস্ত লোকদের কথা শুনবেন, মানে শুনবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানে এই সমস্ত শুনুন আর নিজেদের সন্তানদের সজাগ করে যান যে আমাদের দেশে প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে সঠিক বইটা লাইব্রেরি থেকে তুলতে শিখিয়ে যান।
লাইব্রেরিতে প্রচুর বই পাওয়া যায়, কিন্তু বইটা যেন সঠিক তুলতে পারে আপনার সন্তান, আপনার নাতি, সেই ব্যবস্থা, সেই শিক্ষাটা দিয়ে যান বাবা বা দাদু হয়ে আপনারা। এটাই রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।